মধ্যপ্রাচ্যে যে অস্থিরতাটা তৈরি হয়ে গিয়েছে এরই মধ্যে, বিশেষ করে আপনি আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েতের কথা যদি বলেন, যে একটা স্ট্যাবল ছিল তাদের পর্যটন থেকে শুরু করে সবকিছু, বিশেষ করে লেবার মার্কেট, বিশেষ বাংলাদেশের মতো শ্রমিকরা ওখানে বেশ কাজ করে, কিন্তু সেখানে যে অস্থিরতা তৈরি হয়েছে বা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ওদের ধস নেমেছে অর্থনীতিতে, সেটি আসলে সামাল দিবেন কিভাবে? মিডল ইস্টের এই যুদ্ধে তাদের অ্যালাইরা যারা মনে করতো যে আমেরিকার সহযোগিতা নিয়ে তারা সবসময় মোর প্রোটেক্টেড, এবং এটা আমেরিকার সাহায্যটা কতটা তাদেরকে প্রোটেক্ট করতে পারে তারও একটা টেস্ট ছিল, এবং মানে দিস ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং ফর দেম। আপনার কি মনে হয় এই যে 4 দিনের 5 দিনের একটা বিরতি, হঠাৎ করে বিরতি দেয়া এবং এই নেতানিয়াহুর আশা এবং নেতানিয়াহু ঘোষণা দিয়ে আসা যে ওইটা নিয়ে আলোচনা করবেন, এখানে একটা সমাধানে পৌঁছানোর ব্যাপার থাকতে পারে আপনার মনে হয়? ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল যে একটা রিজিম চেঞ্জ এবং তাদের অনুগত একটা সরকার ইরানের উপরে আধিপত্য বিস্তার করা। সুতরাং নেতানিয়াহুর সফরের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের উপরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি জানেন বা অভিযোগ আছে বিশেষ করে আরাবিক যে গণমাধ্যম তাদের পক্ষ থেকে, এই যুদ্ধের সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে একজন, যাকে বলা হচ্ছে ইসরায়েলের নেতানিয়াহু, এবং উনি আসলে বারবার উনি যেমনটা চায় এমনটাই হচ্ছে, এমনটা অভিযোগ আছে। এবং সেই নেতানিয়াহু আপনি জানেন যে হোয়াইট হাউসে সফরে আসছেন, এবং উনি যদি হোয়াইট হাউস সফরে আসেন এবং উনি যেমনটি বলছেন উনি আলোচনা করবেন এই যুদ্ধ নিয়ে, আপনার কি মনে হয় এই যে 4 দিনের 5 দিনের একটা বিরতি, হঠাৎ করে বিরতি দেয়া এবং এই নেতানিয়াহুর আশা এবং নেতানিয়াহু ঘোষণা দিয়ে আসা যে ওইটা নিয়ে আলোচনা করবেন, এখানে একটা সমাধানে পৌঁছানোর ব্যাপার থাকতে পারে আপনার মনে হয়? এখানে মানে নেতানিয়াহুর সেলফ ইন্টারেস্ট হলো যাতে যুদ্ধ চলমান থাকে, এবং যেটা ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল যে একটা রিজিম চেঞ্জ এবং তাদের অনুগত একটা সরকার ইরানের উপরে আধিপত্য বিস্তার করা। সুতরাং নেতানিয়াহুর সফরের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের উপরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা, যেটা ডোনাল্ড ট্রাম্প কখনোই রাজি ছিলেন না। এবং বর্তমানে আমেরিকার ইভেন রিপাবলিকান পার্টির মধ্যেও, ডেমোক্রেটিক পার্টির মধ্যে তো ইসরায়েল এবং নেতানিয়াহুর ব্যাপারে নেতিবাচক ধারণা অধিকাংশ ডেমোক্রেটদেরই, এবং রিপাবলিকান পার্টির মধ্যেও কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। ইভেন ট্রাম্প নিজেও বিভিন্ন সময় বলেছেন নেতানিয়াহুর ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সো এটা পাবলিকলিও চলে এসেছে। সুতরাং নেতানিয়াহুর এই সফরে, এবং এটা ইটস রিটেন অন দ্য ওয়াল, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া জরুরি না যে ইসরায়েলের যে কোনো প্রধানমন্ত্রী যতবারই হোয়াইট হাউসে গত সময়ে সফর করেছেন, তাদের প্রত্যেকেরই মূল উদ্দেশ্য ছিল আমেরিকাকে এরকম একটা যুদ্ধের মধ্যে স্থায়ীভাবে নিয়ে যাওয়া। এবং এটা নিয়ে গেলে পরে ইসরায়েল যেটা করতে পারে, তারা লেবাননের উপরে তাদের হামলা কন্টিনিউ করতে পারে, ওয়েস্ট ব্যাংকের সেটেলারদেরকে মোবিলাইজ করতে পারে, এবং পৃথিবীর কারো সেদিকে খুব একটা নজর যাবে না। সো গাজার যেই ধ্বংসযোগ্য গণহত্যা, এর পরে কিন্তু একটা মোরাল হাই গ্রাউন্ড আমেরিকার যেটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে, এবং আমরা এটার ফলাফল মিড টার্ম ইলেকশনের প্রাইমারিগুলোতে দেখছি যে এপ্যাকের সমর্থিত যে প্রার্থীগুলো আছে তারা ব্যাপকভাবে পরাজিত হচ্ছে। এবং আমাদের সামনে একটা অ্যাসিড টেস্ট এখন, সেটা 4 অগস্ট মিশিগানে যেই ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি, সেই প্রাইমারিতে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক প্রার্থী ডক্টর আব্দুল আল সাইদের বিরুদ্ধে সেনেটে কংগ্রেসম্যান স্টিভেনকে প্রায় $40 মিলিয়ন পর্যন্ত এখন এপ্যাক দিয়েছে। এবং মানে স্টিভেন্স এমন অবস্থায় পড়ে গিয়েছে যে তিনি নেতানিয়াহুর একটু সমালোচনা ও কুসুম করছেন, আবার এপ্যাক পয়সা দিচ্ছে, এটা তিনি মানে নিবেন না, মানে একটা মানে অদ্ভুত একটা অবস্থা যে তিনি পয়সা নিচ্ছেন কিন্তু আবার বলছেন যে আমি তো চাইনি, আমাকে দিলে কি করব। সো এই মিড টার্ম ইলেকশন, ডেমোক্রেটিক পার্টির মিড টার্ম ইলেকশনটা ইট উইল বি অ্যাসিড টেস্ট যে আমেরিকাতে এপ্যাক এবং ইসরায়েলের যে সক্ষমতা সেটার মাত্রা কতটুকু, এই মিশিগানের প্রাইমারি উইল টেস্ট দ্যাট। আমরা অলরেডি নিউ ইয়র্কে দেখেছি যে এই প্যাকের টাকা ম্যাটার করে না। অনেকগুলা মানে একেবারে ইসরায়েলের ল্যাপডগ ক্যান্ডিডেট হেরে গিয়েছে। জোহরান মামদানিকে হারানোর জন্য
এমন কোনো কিছু নাই যে এপ্যাক করেনি তারপরে হেরে গিয়েছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন মিশিগান। এরপরে আমরা দেখেছি যে ইভেন মেইনেও গ্র্যাম প্ল্যাটনারের যেই স্ক্যান্ডেলগুলা সেটা হঠাৎ করে ঠিক ইলেকশনের শেষ মুহূর্তে আসা, ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ প্রকাশ্যভাবে গ্র্যাম প্ল্যাটনার কিন্তু এপ্যাক এবং ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। সুতরাং নেতানিয়াহুর এই ভিজিটটা ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা যুদ্ধ বন্ধের জন্য না, ডেফিনেটলি আমেরিকাকে স্থায়ীভাবে এই যুদ্ধের মধ্যে রাখা এবং আমেরিকার পয়সা দিয়ে ইসরায়েলকে প্রোটেক্ট করা, এটার একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্যই নেতানিয়াহুর এই সফর। বাট এই আগামী সোমবার, আগামী মঙ্গলবারের প্রাইমারি এবং নভেম্বরের আলাউদ্দিন যেটা বললো যে ভেরি ভেরি রিয়েলিস্টিক, যে নভেম্বরের মধ্যে এই যুদ্ধে কিছু একটা না হলে বেসিক্যালি যেটা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি রিপাবলিকান হন আর ডেমোক্র্যাট হন, আপনি বাজার করতে গিয়ে যদি আপনার পকেটের টাকা শেষ হয়ে যায়, আপনি গ্যাস ভরতে গেলে যদি আপনি আপনার গ্যাস ট্যাঙ্ক ভর্তি করতে না পারেন, এটার একটা ইম্প্যাক্ট ইলেকশনে পড়বে। এবং ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, ইনফ্লেশন রোধ করবেন, তিনি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ করবেন, কোনোটাই কিন্তু তিনি করতে পারেননি। সুতরাং মিড টার্মে ডেফিনেটলি হাউস অলরেডি ইজ লস্ট। এখন সিনেট তিনি ধরে রাখতে পারবেন কিনা, এবং সিনেট এবং হাউস যদি দুইটা একসাথে তিনি হারিয়ে ফেলেন, তাহলে পরে বাকি 2 বছর ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুই কিন্তু ঠিকমতো শান্তিমতো করতে পারবেন না। সুতরাং ইট ইজ অন হিজ সেলফ ইন্টারেস্ট, হি ওয়ান্টস দ্য ওয়ার টু এন্ড। না, আপনি ঠিকই বলেছেন, মিশিগানে আল সাইদের উত্থানটা আসলে বেশ চমকপ্রদ, এবং ধারণা করা হচ্ছে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে স্টিভেন্সের সঙ্গে। একই রকম ভাবে টেক্সাসের টলারসিও, ওনারও উত্থান আমরা দেখতে পাচ্ছি। প্রায় 4-5টা সিটে বেশ টস আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রফেসর আলাউদ্দিন, প্রফেসর নাকিবুর যেই জায়গাটাতে বললেন, শেষ করলেন যে মধ্যবর্তী নির্বাচনটা একটা অ্যাসিড টেস্ট, কারণ মধ্যবর্তী নির্বাচনের আগে বিশেষ করে রিপাবলিকান বা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাইবেন কোনো একটা সমাধানে পৌঁছানোর জন্য, সেটা ইরান যুদ্ধের ব্যাপারে হোক বা ওনার যে ডোমেস্টিক কিছু প্রবলেম সেগুলোর ব্যাপারে হোক। কিন্তু এটা তো গেলে আমেরিকার পার্টটা, কিন্তু উনি আমেরিকারটা না হয় মধ্যবর্তী নির্বাচন আগে ঠিক করবেন, কিন্তু মধ্যপ্রাচ্যে যে অস্থিরতাটা তৈরি হয়ে গিয়েছে এরই মধ্যে, বিশেষ করে আপনি আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েতের কথা যদি বলেন, যে একটা স্ট্যাবেল ছিল তাদের পর্যটন থেকে শুরু করে সবকিছু, বিশেষ করে লেবার মার্কেট, বিশেষ বাংলাদেশের মতো শ্রমিকরা ওখানে বেশ কাজ করে, কিন্তু সেখানে যে অস্থিরতা তৈরি হয়েছে বা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ওদের ধস নেমেছে অর্থনীতিতে, সেটি আসলে সামাল দিবেন কিভাবে? আমার কাছে হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপনি প্রশ্ন বা পয়েন্ট আপনি তুলেছেন। সেটি হচ্ছে শুধু আপনার মিডল ইস্ট না, আপনি যদি ইরান যুদ্ধটা, বিশেষ করে আপনার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটা অক্টোবর 7-এর পর থেকে এটা যখন এসকেলেটেড হয়েছে, তারপরে যে কন্টিনিউশন টু ইরান এবং এরপরে এঙ্গেজমেন্ট অ্যান্ড ড্যামেজ ইন দি এন্টায়ার রিজন, এর সাথে আরো অনেকগুলো আপনার গ্লোবাল যে পলিটিক্সের যে আপনি ট্রেন্ডসটাকে যদি আপনি সবকিছুকে একটা বিবেচনায় নিয়ে আসেন, আপনি দেখেন একটা ছন্দ আছে, যেমন ইউরোপিয়ান যে মিত্র, নেটো সদস্য এবং আমেরিকার যারা একেবারে কোর মিত্র, যাদের সাথে আসলে কখনো কোনো কিছু হয়নি, ট্রাম্পের সাথে অলমোস্ট তাদের সবার সাথে একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। এরপরে মিডল ইস্টের এই যুদ্ধে তাদের অ্যালাইরা যারা মনে করতো যে আমেরিকার সহযোগিতা নিয়ে তারা সবসময় মোর প্রোটেক্টেড, এবং এটা আমেরিকার সাহায্যটা কতটা তাদেরকে প্রোটেক্ট করতে পারে তারও একটা টেস্ট ছিল। এবং মানে দিস ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং ফর দ্যাম, যে প্রত্যেকটা দেশে তাদের আমেরিকার যেরকম আপনার বেস আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম তাদের যে দেশগুলো তো ছোট ছোট, এবং এই দেশগুলোতে আপনার তাদের যে ইকোনমির যেই ব্যাকবোন, এই প্রতিটা জায়গাতে আপনার হচ্ছে যে আঘাত হয়েছে। সো এইটি একটা মেসি সিচুয়েশন তৈরি করেছে। সো এই প্রেশারটা যে শুধু তার ডোমেস্টিক পলিটিক্সের জন্য তা না, ইন্টারন্যাশনাল পলিটিক্সে বিশেষ করে আপনার ইউরোপিয়ান মিত্র থেকে শুরু করে সব জায়গা থেকে একটা মারাত্মক ধরনের প্রেশার আছে এখন আমেরিকার উপরে। আর এখানে নাকিব ভাই যেটি বলেছেন যে আপনার হচ্ছে নেতানিয়াহু যে আসছেন, এবং এটি আমাদের কাছে কম বেশি ক্লিয়ার যে নেতানিয়াহুর আসলে হাতে আর কোনো কার্ড নেই। আপনি দেখেন ইসরায়েলের যে ডোমেস্টিক যে আপনার হচ্ছে যে রেজিস্ট্যান্স, আপনার ইসরায়েলি জনগণ আপনার ক্রমান্বয়ে তারা হচ্ছে রাস্তায় বেরিয়ে আসছে, এবং তারা হচ্ছে যে বিভিন্নভাবে তারা প্রোটেস্ট করছে। এই যুদ্ধের বিপক্ষে অনেক লোক চলে গেছে, কারণ তাদের নানাভাবে তাদের স্বার্থ এবং তাদের সিকিউরিটি বিঘ্নিত হচ্ছে। এখন
নেতানিয়াহুর কাছে একটাই কার্ড, যুদ্ধ চলমান থাকলে তার ক্ষমতাটা সমুন্নত থাকে, তার বিরুদ্ধে অনেকগুলো করাপশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় সামনে চলে আসবে যখনই যুদ্ধটা একটা স্টেবল কন্ডিশনটা আসবে। সো এই জন্য তার দিক থেকে এটা চাওয়াটা, যুদ্ধটাই তার কাছে বড় ট্রাম্প কার্ড। আর তিনি যে ওয়াশিংটন ডিসিতে আসছেন সেটা ট্রাম্পের গতকালকের বা একটা যে আপনার সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি যে বলছেন যে নেতানিয়াহু এবং তার মাঝে ওনার মাঝে খুব বেশি একটা ডিফারেন্স নেই। সেই ডিফারেন্সটা, যে ডিফারেন্সটা নাকিব ভাই বলেছেন যে এটা তো আমরা দেখেছি, নিউজে এসেছে, এটা একটা হিটেড মুভমেন্ট গেছে, এটা একটা ইয়ে হইতে পারে, পার্ট অফ দি আপনার যে ভিজিট হইতে পারে পারপাস। সেটা হচ্ছে যে ওই যে আপনার ডিফারেন্সটা আছে সেটাকে কমিয়ে আনা, যেটি দিয়ে আপনার হচ্ছে একটা ডিলের, একটা সাবস্টেন্সিভ ডিলের দিকে ওনারা যেতে পারেন, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তর অনেক বেশি আপনার হচ্ছে জটিল আপনার দেয়া, কারণ হচ্ছে যে এন্টায়ার গ্লোবাল আপনার হচ্ছে যে এই যে ফিল্ডে আমেরিকার যে আপনার পলিটিক্যাল যে ডমিনেন্স এবং তার হেজিমনিক যে প্রেজেন্স আপনি দেখেন, সেটার প্রত্যেকটা জায়গায় আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, রেজিস্ট্যান্সের মুখোমুখি হচ্ছে, এবং মিডল ইস্টে তারাও আমেরিকার উপরে ট্রাস্ট হারাই ফেলছে। তো সেটি কিন্তু ইসরায়েল যে সাপোর্টটা আমেরিকার স্বার্থ রক্ষাতে ইসরায়েল যে সাপোর্টটা আমেরিকা দিতে পারে, এবং সেখানে একটা বড় ভূমিকা আসে হচ্ছে যে এই গালফ স্টেটগুলোর সাইলেন্স থেকে, তাদেরকে যে বিভিন্নভাবে সাইলেন্স করে রাখা হয়। এখন আপনি এখন যে মেসি সিচুয়েশনটা তৈরি হয়েছে, তারা কতটা সাইলেন্ট থাকবেন, তারা কি তাদের আপনার হচ্ছে সিকিউরিটির জন্য অন্য কোনো দিকে টার্ন করবেন কিনা, এবং সেটার কিছু সিমটম তো আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা অনেক বেশি আপনার হচ্ছে যে ডিফিকাল্ট টু থিঙ্ক অ্যাবাউট, যে ওইটাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে আপনার হচ্ছে সামাল দেবেন, এবং সেটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে, এবং সেটা আমেরিকান যে সুপ্রিমেসি সেই জায়গাটাতে বড় ধরনের একটা ব্যাঘাত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি করে ফেলেছেন।